নমস্কার বন্ধুরা, তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই ইকোনমিক্স ইন বেঙ্গলি অর্থাৎ বাংলা ইকোনমিক্সে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো আমার অনেকেই যারা পরিচিত রয়েছেন, যারা আমার জুনিয়ররা রয়েছেন, তারা বারবার জানতে চাইছেন যে ইউজিসি নেট বা জেআরএফ ইকোনমিক্সের ক্ষেত্রে এটা কোয়ালিফাই করার ক্ষেত্রে আমাদেরকে কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত। ফলে সেই বিষয়টা নিয়ে আমরা স্ট্র্যাটেজি প্ল্যানিং নিয়ে আজকে কথা বলবো। তো এটা একটি নতুন চ্যানেল সম্পূর্ণ, তো আপনাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যাতে আমরা আগামী দিনে ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির নানান বিষয় নিয়ে বাংলায় এই চ্যানেলে আনতে পারি। তো আমি পরিচয় করে রাখি, আমি সঞ্জয় দাস। আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গবেষণারত পিএইচডি স্কলার এবং গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়ে আমি লেকচারার এবং 2022-23-24 নেট কোয়ালিফাইড। ফলে আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেখানে সরাসরি চলে যাচ্ছি যে আর কয়েক মাস বাকি আছে, অর্থাৎ এখন প্রায় মার্চ মাস শেষ হতে চললো। এপ্রিল, মে, জুনে যে ইউজিসি নেটের আরেকটি পরীক্ষা হতে চলেছে। ফলে সেখানে আমাদের স্ট্র্যাটেজিটা কি থাকবে বা কেমন করে চললে আমরা আহ, এই ইউজিসি নেট ইকোনমিক্স সে লেকচারারশিপ হোক কিংবা জেআরএফ হোক আমরা ক্লিয়ার করতে পারবো। তো প্রথমেই যে বিষয়টা জেনে রাখা দরকার এই পরীক্ষাটা দিতে গেলে, যে এর কোয়ালিফিকেশন রেটটা কত আছে, অর্থাৎ আমি যে পরীক্ষা দিতে যাব সেখানে আমার কোয়ালিফাইড হওয়ার চান্সটা কত। তো সেটা নিয়ে যদি আমি আলোচনা করি, যে গত ডিসেম্বর 2024-এর যদি আমি একটা ডেটা দেখি, যে সেখানে কিন্তু প্রায় 30,500 জন মতো পরীক্ষা দিয়েছিল এবং তার মধ্যে 0.6% তারা জুনিয়র রিসার্চ ফেলোশিপ সেটা কোয়ালিফাই করেছেন, এবং লেকচারারশিপ কোয়ালিফাই করার পার্সেন্টেজ হচ্ছে 6.6%। এবং শুধুমাত্র পিএইচডিতে অ্যাডমিশন হওয়ার জন্য যে নতুন একটা ইন্ট্রোডিউস করেছে ইউজিসি, সেটার ক্ষেত্রে কিন্তু 14.7%, প্রায় 15% স্টুডেন্ট তারা কিন্তু এই পরীক্ষার ধাপটি কোয়ালিফাই করতে পেরেছেন। ফলে আপনি যদি লেকচারারশিপ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য ভাবছেন আগামী দিনে, সেখানে কিন্তু যদি দেখি যে জেআরএফ পাওয়ার চান্স 0.6%, অর্থাৎ 100 জনের মধ্যে কিন্তু একজনও নয়। ফলে সেখানে কিন্তু পরীক্ষাটা যে আহ, ব্যাপারটা যে অতটা সহজও নয়, এটা কিন্তু দেখে, অর্থাৎ আমি যদি ভাবি যে আমি কোয়ালিফাই করে যাবই যাব, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। হুম অর্থাৎ এখানে কিন্তু বেশিরভাগ লোকজন কিন্তু ডিসকোয়ালিফাই করবে। তবু আপনার যদি বা আমাদের যদি চিন্তা ভাবনা থাকে যে আমরা লেকচারারশিপ বা নেট কোয়ালিফাই করে আমি একজন প্রফেসর হতে চাই, বা জেআরএফ কোয়ালিফাই করে আমি একজন রিসার্চার হিসেবে পিএইচডি করতে চাই, তাহলে কিন্তু আপনারা এই পরীক্ষাটা অ্যাটেম্প্ট করতে পারেন। এবং যারা এখনো দেননি বা নতুন যারা দিতে চলেছেন, তারাও এটা কিন্তু অ্যাটেম্প্ট করতে পারেন। যে কেমন বিষয়টা পরীক্ষা সেটা কিন্তু সবারই, আমি মনে করি যারা মাস্টার্স ইকোনমিক্সে করছে সবারই একবার করে দিয়ে দেখা উচিত যে পরীক্ষাটা আসলে কেমন। তবে এখানে ডিমোটিভেটেড হওয়ার ব্যাপার নেই। আপনি মাস্টার ডিগ্রি করার পর আরও নানান কেরিয়ারের দিক রয়েছে, সেক্ষেত্রে এটাও একটা দিক। এবং এখানে কিন্তু কোয়ালিফিকেশানের যে রেট সেটা কিন্তু আমি আগে থেকে বলে রাখছি। ফলে এখান থেকে আহ, যে ওভার যেরকম মোটিভেটেড হওয়ার ব্যাপার নেই, সেরকম কিন্তু ডিমোটিভেটেডও হওয়ার ব্যাপার নেই। আপনাকে স্টাডি করতে হবে, একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আগামী দিনে আপনি কোয়ালিফাই করতে পারেন সেই আশা আমি রাখছি। তো আপনি যদি ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে থাকেন এবং আপনি যদি প্রস্তুত যে এরকম একটা লম্বা একাডেমিক জার্নি আপনি হ্যান্ডেল করতে পারবেন, মানে ধরুন আপনি যদি পিএইচডি করতে চান, অন্তত পক্ষে 3 থেকে 4 বছর তো মিনিমাম লাগবে, বা তারও বেশি লাগতে পারে, সেটা ইনস্টিটিউশন ভিত্তিক ভ্যারি করে। উম, এবং বা লেকচারারশিপের জন্য, তাহলে সেখানেও একটা লং জার্নি সবারই থাকে। কেউ পিএইচডি করার পরও করতে পারেন, বা সরাসরি কেউ ইন্টারভিউতেও যেতে পারেন। তো এটা কিন্তু ব্যাপারটা সহজ নয়। অন্যান্য পরীক্ষার যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেখানে আপনি একটা অ্যাটেম্প্ট করার পর, কোয়ালিফাই করার পর যেরকম একটা চাকরির জায়গা থাকে, এখানে কিন্তু এটা একটা লং জার্নি।
ফলে এই লং জার্নিটা যদি আপনি হ্যান্ডেল করতে পারবেন বলে মনে করেন, তাহলে বেশ কিছু বিষয় আমরা একটু স্ট্র্যাটেজির মধ্য দিয়ে গেলে কিন্তু আপনার পক্ষে আরও এই পরীক্ষাটা কোয়ালিফাই করা একটু সহজ হয়ে যাবে। তো আমি বলবো, আগেই যদি আপনি কোনো অ্যাটেম্প্ট দিয়ে থাকেন, অর্থাৎ ডিসেম্বর 2024-এ যদি অ্যাটেম্প্ট দেন বা তার আগেও যদি দেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনি আপনার কোথায় দুর্বলতা রয়েছে, আপনার কোথায় উইকনেস রয়েছে, আপনার কোথায় স্ট্রেংথ রয়েছে, সেই বিষয়টা কিন্তু আপনাকে প্রথমেই অ্যানালাইজ করতে হবে গত এক্সাম থেকে, যে আপনি কোন কোন কোশ্চেনগুলো আপনার ভুল হয়েছে, কোন কোন এরিয়াতে, মাইক্রো ইকোনমিক্সে নাকি ম্যাক্রো ইকোনমিক্সে নাকি ইন্ডিয়ান ইকোনমিক্সে নাকি ইকোনোমেট্রিক্সে নাকি ম্যাথমেটিক্সের দিকটা আপনার দুর্বল, বা আপনার যদি কোনো স্ট্রেংথ থাকে যে হ্যাঁ আমি মাইক্রো ইকোনমিক্সে খুবই দক্ষ, তাহলে সেই বিষয়টা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার দুর্বলতাটা কোথায় এবং স্ট্রেংথ কোথায়। ফলে এটার উপর কিন্তু পরীক্ষার স্ট্র্যাটেজি নির্ভর করছে। আপনি যদি ধরুন ম্যাথে দুর্বল, তাহলে আপনাকে কিন্তু ম্যাথমেটিক্যাল যে ইকোনমিক্স, সেখানে কিন্তু আপনাকে একটু সচেতনভাবে পড়াশোনা করতে হবে। কেননা যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এটা একটা। আমরা যদি কয়েকটা টপিক বলি, 10টা টপিকের মধ্যে 5-7টা রয়েছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সেখান থেকে কিন্তু 70-80% প্রায় কোশ্চেন কিন্তু ওখান থেকেই আসে। যেরকম মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স বা ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স, ইকোনোমেট্রিক্স, ইন্ডিয়ান ইকোনমিক্স। ফলে কিন্তু এগুলোকে কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে যে কোথায় আপনার উইকনেস, কোথায় স্ট্রেংথ রয়েছে, সেই অনুযায়ী আপনাকে স্টাডি করতে হবে। এবং তার সাথে সাথে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে স্টাডি করা, অন্ততপক্ষে 5-6 বছরের। শুধুমাত্র নেট নয়, পাশাপাশি যে রাজ্যগুলোতে সেট হচ্ছে, এখানে ওয়েস্ট বেঙ্গল সেট বলুন বা অন্যান্য জায়গায় কেরালা সেট বলুন, তাহলে সেই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে যে কী ধরনের কোশ্চেন আসছে, কী ধরনের কোশ্চেন হচ্ছে, আমি সেটাকে অ্যাটেম্প্ট করতে পারছি কিনা, বা একটা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে গিয়ে কত সময় লাগছে। একটা ধরুন আপনি ইকোনমিক্স করছেন বা পেপার 1 করছেন, তাহলে সেটা করতে আপনার কতটা সময় লাগছে, এগুলো কিন্তু আপনাকে স্টাডি করার পর তখন আপনি বুঝতে পারবেন যে আসলে, এর আগের টাইম বলেছিলাম যে খুঁজে বের করা নিজের উইকনেসগুলোকে, নিজের স্ট্রেংথগুলোকে। এখন আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে উইকনেস বা স্ট্রেংথটা কোথায় এই পিআইকিউগুলোকে দেখলেন। এবং তার সাথে সাথে যেটা করতে হবে যে আপডেটেড থাকতে হবে আপনাকে। যেরকম ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্ষেত্রে অনেকে বলে যে এত ডেটা মুখস্থ করবো কি করে। আসলে আপনার কাছে যদি বা আমাদের কাছে যদি কোনো একটা রাজ্যের তার ডেভেলপমেন্টের চিত্রটা যদি পরিষ্কার থাকে, তার ডেমোগ্রাফির একটা গল্প যদি আমরা বানিয়ে রাখতে পারি আমাদের মাথার মধ্যে, তাহলে এইখান থেকে যে মোস্ট অফ দ্য কোশ্চেন আসে সেগুলো হচ্ছে রিঅ্যারেঞ্জ করা, বা বড় থেকে ছোট সাজানো এইচডিআই ভিত্তিতে বা স্টেট জিডিপির ভিত্তিতে, বা তার কোনো ডেমোগ্রাফিক যে ডেটা দেয়, সেখানে কিন্তু তার সেই রাজ্যের যে সামাজিক চিত্রগুলো, সেগুলো সম্পর্কে আপনাকে আপডেটেড থাকতে হবে যে ওখানে আসলে কি হয়, ওখানকার গল্পটা কি, উত্তরপ্রদেশের গল্পটা কি, রাজস্থানের গল্পটা কি, মধ্যপ্রদেশের গল্পটা কি, ওয়েস্ট বেঙ্গলের গল্পটা কি। এই গল্পগুলো যদি মাথার মধ্যে থাকে, সেখানে কিন্তু দেখবেন যে ইন্ডিয়ান ইকোনমিতেও কিন্তু আপনারা সহজে এই বিষয়গুলোকে ধরতে পারবেন। তাহলে এই পরপর কিন্তু আপনাকে স্ট্র্যাটেজিক্যালি ব্যাপারটাকে পড়তে হবে। আমি শুধুমাত্র পড়ে যাচ্ছি সেটা করলে কিন্তু হবে না। তার সাথে আপনাকে পিআইকিউ করতে হবে। সেখান থেকে আবার খুঁজে বার করতে হবে আপনি কোথায় আপনার খামতি থেকে যাচ্ছে, সেটাকে আবার পড়া, রিভাইজ করা। এইভাবে কিন্তু আমরা যদি এগাই, তাহলে কিন্তু আশা করা যায় যে একটা আমরা ভালো রেজাল্ট আমরা পেতে পারবো পরীক্ষার পরে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এই ইউজিসি নেট জেআরএফ এর পরীক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনি পরীক্ষা হলে 3 ঘন্টা কিভাবে দিচ্ছেন। আমরা অনেক কিছু পড়ে যেতে পারি বা পড়ে গেলাম, কিন্তু সেখানে কি হয় যে আমরা কিন্তু কেউই 100টার মধ্যে 100টা কোশ্চেন আমার দ্বারা সম্ভব এটা কিন্তু হয় না। তাহলে এই যে আমি একটু আগে বললাম যে আপনার স্ট্রেংথ কোনটা, আপনার উইকনেস কোনটা, তাহলে আমি কোশ্চেনটা পড়ার সাথে সাথে আমাকে অ্যানালাইজ করতে হবে যে এটাকে আমি অ্যাটেম্প্ট করবো, অর্থাৎ এটাকে আমি সলভ করবো কিনা, এটাকে আমি জানি। এইটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে বুঝতে হবে। যদি এটা আপনার জানার বাইরে হয়, অর্থাৎ আপনি ভাবলেও কিছুক্ষণের পেছনে সময় ব্যয় করলেও এটা বেরোবে না কোনোভাবেই, তাহলে কিন্তু সেই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করার কোনো মানে নেই। কারণ
এটা আপনার সময় নষ্ট করবে এবং সময় খুবই সীমিত। তাহলে কিন্তু আপনার জন্য কোন কোশ্চেনটা রাইট, অর্থাৎ আমি যদি ধরে নিই যে এলএসের জন্য 180 বা 206 সামথিং স্কোর করতে হবে, তাহলে কিন্তু 150টার মধ্যে 100টা কোশ্চেন আপনাকে বা 104টা 5টা কোশ্চেন অ্যাটেম্প্ট করলে জেআরএফ মানে রাইট করলে ঠিক করলে জেআরএফ হয়ে যাচ্ছে। বা যদি আমরা 90টা কোশ্চেন কি 91-2 কোশ্চেন আমি যদি রাইট করতে পারি, তাহলে কিন্তু আমার এলএসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তাহলে 150টার মধ্যে কিন্তু সবগুলো কোশ্চেন কিন্তু আপনার জন্য নয়। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার স্ট্রেংথ অনুযায়ী কোন কোশ্চেনটা আপনি সময় দেবেন, কোন কোশ্চেনটার পেছনে সময় না দিয়ে শুধুমাত্র এক ঝলকে কিছু একটা বোঝার ভিত্তিতে আপনি কোনো একটা মার্কিং করে যাবেন, যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে এইটা কিন্তু প্রথম বুঝতে হবে। তার সাথে সাথে কোশ্চেন দেখে প্যানিক হয়ে যাওয়া, এই তো সময় চলে যাচ্ছে, এটা কিন্তু করলে হবে না। যেরকম আমি যদি উদাহরণ দিয়ে বলি, এই লাস্ট ডিসেম্বর যে 2024-এর নেট এক্সামে যে ডিআইটা দিয়েছিল, সেটা একটু জটিল, একটু সময় নেবে। তাহলে আমার যদি 10 মিনিটও সময় লাগে, ওটার ক্ষেত্রে আমার 10 মার্কস আছে, বা 15 মিনিটও সময় লাগে, তাহলেও আমি ওটা দিচ্ছি। কেন না, আমি জানি এইটাই আমার হচ্ছে স্ট্রং জোন, এটাই আমার স্ট্রেংথ। যেহেতু আমার ইউজিতে ম্যাথামেটিক্স ছিল, আমি জানি যে এর মধ্যে এই অ্যারিথমেটিকের মধ্যে আমার স্ট্রেংথ আছে। তাহলে আমার যদি বেশি সময় লাগে আমি ওইটাই করব। কেন না, আমাকে ওটা পুরোপুরি নাম্বার দেবে। তাহলে আপনার যদি ম্যাথামেটিক্সে আপনি যদি না স্ট্রং হন অ্যারিথমেটিকে, তাহলে আপনাকে ওটা স্কিপ করে যেতে হবে, বা ওইটার কিছু পার্ট হয়তো আপনি অ্যাটেম্প্ট করলেন সময় বাঁচিয়ে। ফলে এটা কিন্তু সম্পূর্ণ পার্সন টু পার্সন ভ্যারি করে। সেই কারণে কোশ্চেন দেখে প্যানিক হয়ে গেলে বা আমি সমস্ত কিছুই করতে হবে, সময় চলে যাচ্ছে, এটা করলে কিন্তু কোনোভাবেই সবগুলো আপনার জন্য আপনি যে যে জায়গাগুলো জানেন সেগুলোকে যে রাইট করে গেলে আপনি হয়তো বা কোয়ালিফাই করতে পারতেন, সেখানে কিন্তু এটা একটা ব্যারিয়ার হয়ে যাবে। তার সাথে সাথে এই 3 ঘন্টা থাকতে গিয়ে আমি প্রায় 5 বার মতো পরীক্ষা দিলাম। 3 ঘন্টা থাকতে গিয়ে পরীক্ষার যে হলে যেটা হয় যে আমরা ডিহাইড্রেটেড হয়ে পড়ি, দূর থেকে জার্নি করে পরীক্ষা দিতে যাই। তো তখন কি হয় না, কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে এবং কোশ্চেনগুলো নিয়ে ভাবতে থাকলে প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়। কারো কম বেশি এটা কিন্তু হয়েই থাকে। তা সেটা ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেমের জন্য হোক বা স্ট্রেসের জন্য হোক, তাহলে এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে গেলে আপনাকে একটু পরীক্ষার দিন বা পরীক্ষার সময়টা একটু হাইড্রেটেড থাকতে হবে। একটা জলের বোতল অবশ্যই আপনি নিয়ে যাবেন। ফলে এই 3 ঘন্টার যে স্ট্র্যাটেজি, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাটার করছে যে আপনি কোয়ালিফাই হবেন কি হবেন না। আর একটা বিষয় যে অনেকে বলে যে সমস্ত কিছু বাদ দিয়ে শুধু পড়তে থাকলেই নেট হয়ে যাবে। এটা কিন্তু সত্য কথা নয়। সমস্ত কিছু বাদ দিয়ে পড়লেই নেট হয়ে যাবে, এটা সত্য কথা নয়। কারণ এটা সায়েন্টিফিক। যে একটু আগে আমরা দেখলাম যে ধরুন এলএসের ক্ষেত্রে আমরা যদি 94% লোক কোয়ালিফাই করতে পারবে না, 6% তার মধ্যে বেছে নেওয়া হবে। তাহলে আমার যে আলাদা আরও অন্যান্য যে কেরিয়ার অপশানগুলো ছিল বা আমাদের যে একটা সামাজিক দায়িত্ব আছে, সেটা পরিবার হোক, ফ্যামিলি হোক, বা আত্মীয় স্বজন হোক, বা অন্য কোনো সামাজিক কাজকর্ম হোক, সেখান থেকে যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে কিন্তু আদবে এটা আপনার যে পরীক্ষার ক্ষেত্রে এটা একটা পরীক্ষাটা একটা স্ট্রেসের জায়গা হয়ে যাবে। এবং আপনি আপনার যে মেমোরি, ব্রেন, তার যে একটা রিল্যাক্সেশন প্রয়োজন থাকে, সেটা না পেলে তার যে ফাংশন সেটা কিন্তু কমে যাবে। ফলে সেক্ষেত্রে এই বিষয়গুলো একেবারে ডিসকানেক্টেড হয়ে যাওয়া সোসাইটি থেকে, এটা যদি করে আপনি প্রিপারেশন নেন, তাহলে কিন্তু আদপে আপনার পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে যায়। ফলে যে যে বিষয়গুলো আমার মনে হয় বলা দরকার ছিল, আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি বলবার চেষ্টা করলাম। আপনাদের যদি আরও কোনো কোয়ারি থাকে বা কোনো টপিক সংক্রান্ত আলোচনা করলে বাংলায় যেটা বুঝতে সুবিধা হবে, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর তার সাথে একটা বিষয়, প্রায় পেপার 2 এর
অর্থাৎ সাবজেক্ট পেপারের প্রায় 7টা মতো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমরা একটা টেস্ট তৈরি করেছি। ফলে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেটাও আপনারা অ্যাটেম্প্ট করতে পারেন। এবং পেপার 1-এরও 3-4টে বোধহয় সেট রয়েছে সেখানে। এনটি এর মতো করে একটা সময়ের ভিত্তিতে সেখানে আপনারা অ্যাটেম্প্ট করতে পারেন। অ্যাটেম্প্ট করার পর আপনারা কত মার্কস পেলেন, কোনটার সঠিক উত্তর, কোনটা উত্তর হয়নি, সেই সমস্ত ডেটাও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। এটা আশা করি আপনাদের পরীক্ষার ক্ষেত্রে আরেকটু সুবিধা করবে। ফলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবং আমি বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত বোধ করবো এবং বুঝতে পারবো যে আপনারা চাইছেন এই ধরনের ভিডিও হোক। থ্যাংক ইউ।